আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি gsnewsbd.com এর টপ নিউজে। সাথে আছি আফসানা মিম। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার। আমরা সবাইকে আহ্বান জানাই, নির্বাচন সংক্রান্ত বিষয়ে আমাদের জনগণের সার্বভৌম ইচ্ছার প্রতি যেন সবাই শ্রদ্ধা দেখায়। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ব্যাপারে ভারতের প্রতিক্রিয়ার বিষয়ে তিনি বলেন, আওয়ামী লীগ কর্তৃক সংগঠিত মানবতা বিরোধী অপরাধের কারণে সৃষ্ট ক্ষত এখনো তরতাজা। আমরা প্রত্যক্ষ করেছি কিভাবে আওয়ামী লীগ আমাদের গণতান্ত্রিক কাঠামো সম্পূর্ণ ধ্বংস করেছে, আমাদের রাজনৈতিক পরিসর মারাত্মকভাবে সংকুচিত করেছে এবং তাদের 15 বছরের স্বৈরাচারী ও লুটপাটের শাসনামলে বাংলাদেশের সার্বভৌমত্বকে আপোষে ঠেলে দেওয়া হয়েছে। তিনি বলেন, জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা প্রয়োজন। নির্বাচন প্রসঙ্গে প্রেস সচিব বলেন, আমরা স্মরণ করি কিভাবে আওয়ামী লীগ বারবার প্রহসনমূলক নির্বাচনের আশ্রয় নিয়েছে এবং আমাদের নির্বাচন প্রক্রিয়া ও প্রতিষ্ঠানগুলো অপূরণীয় ক্ষতি করেছে। আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। আর এই প্রসঙ্গটি মার্কিন পররাষ্ট্র দফতরের প্রেস ব্রিফিং এ উঠে এসেছে। এক প্রশ্নকারীর প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্র বলছে, তারা বাংলাদেশের কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করে না। একই সঙ্গে বাংলাদেশের মুক্ত ও গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সবার জন্য ন্যায়সঙ্গত ও স্বচ্ছ বিচার প্রক্রিয়াকে যুক্তরাষ্ট্র সমর্থন করে বলেও জানানো হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিং এ দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি স্পোকসপারসন টমি পিকট একথা জানান। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিং এ একজন প্রশ্ন করেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তার সব রাজনৈতিক কার্যক্রম বন্ধ করে দিয়েছে। এর মাধ্যমে দলটির ভবিষ্যতে নির্বাচনে অংশগ্রহণের পথও রুদ্ধ করা হয়েছে। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের বক্তব্য কি? জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রধান উপমুখপাত্র মাইকেল পিকট বলেন, আমরা জানি যে অন্তর্বর্তী সরকারে আওয়ামী লীগকে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করেছে যতক্ষণ না দলটির বিরুদ্ধে বিশেষ ট্রাইব্যুনালের রায় আসে। আমরা বাংলাদেশের কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করি না। আমরা একটি মুক্ত ও গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সবার জন্য ন্যায়সঙ্গত ও স্বচ্ছ বিচার প্রক্রিয়াকে সমর্থন করি। আমরা সব দেশে, তার মধ্যে বাংলাদেশও রয়েছে। আহ্বান জানাই, মত প্রকাশ, শান্তিপূর্ণ সমাবেশ ও সংগঠন করার স্বাধীনতা যেন সবার জন্য রক্ষা করা হয়। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাহরিয়ার আলম শাম্য নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত 12টার দিকে এই ঘটনা ঘটে। নিহত শাহরিয়ার আলম শাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। জানা গেছে, মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় অন্য আরেকটি মোটরসাইকেলে ধাক্কা লাগায়। কথা কাটাকাটির জেরে দুর্বৃত্তরা শাহরিয়ার আলমকে ছুরিকাঘাত করে। শাহরিয়ার আলম শাম্যকে হাসপাতালে নিয়ে আসার সহপাঠী রাফি জানান, রাত আনুমানিক 12টার দিকে শাহরিয়ার মুক্ত মঞ্চের পাশ দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল। এ সময় একটি মোটরসাইকেলের সাথে তার ধাক্কা লাগে। পরে এই মোটরসাইকেলে থাকা ব্যক্তিদের সাথে কথা কাটাকাটি ও ধস্তাধস্তির এক পর্যায়ে অজ্ঞাত 7-8 জন এসে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের বর্বরোচিত হামলায় কমপক্ষে 81 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে উত্তর গাজা ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলায় মধ্যরাতের পর থেকে প্রাণ হারিয়েছেন কমপক্ষে 51 জন। আর দক্ষিণ গাজায় হাসপাতালে চালানো হামলায় প্রাণ হারিয়েছে আরও 30 জন। মূলত হাসপাতালে হামলায় কয়েক ঘন্টা পরই উত্তর গাজায় ওই হামলা চালায় ইসরায়েল। বুধবার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলছে, ইসরায়েলি বাহিনী গাজায় হামলা তীব্রতর করেছে এবং মধ্যরাত থেকে কমপক্ষে 51 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে বলে চিকিৎসকরা ও স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন। নিহতদের মধ্যে 45 জন উত্তর গাজায় নিহত হয়েছেন। আল জাজিরা বলছে, দক্ষিণ গাজায় ইউরোপীয় এবং নাসের হাসপাতালে ইসরায়েলি বাহিনী বোমা হামলা চালিয়ে কমপক্ষে 30 জনকে হত্যা করার কয়েক ঘন্টা পরেই সর্বশেষ হামলাগুলো শুরু হয়েছে। হাসপাতালে হওয়া ওই হামলায় নিহত হওয়া ব্যক্তিদের মধ্যে চিকিৎসা নিতে আসা একজন সাংবাদিকও রয়েছেন।
চলতি মে মাসে বাংলাদেশ দলে 5 ম্যাচের টি-20 সিরিজ খেলার কথা ছিল পাকিস্তানের বিপক্ষে। তবে সাম্প্রতিক ভারত পাকিস্তান উত্তেজনার কারণে সিরিজটি মাঠে গড়ানো নিয়ে শঙ্কা রয়েছে। আসন্ন সেই সিরিজের আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে 2টি টি-20 ম্যাচ খেলতে যাচ্ছেন লিটন দাসের দল। আর সেই সিরিজ খেলতে বুধবার 2 বহরে বিভক্ত হয়ে আরব আমিরাতে যাচ্ছে বাংলাদেশ। শুরুতে সকালে 10টার বিমান ধরেছেন ক্রিকেটাররা। এরপর সন্ধ্যা 7টায় যাবেন দলের বাকি সদস্যরা। প্রথম বহরে দলের সঙ্গে গিয়েছেন 10 ক্রিকেটার, তবে ছিলেন না অধিনায়ক লিটন দাস। সূচি অনুযায়ী ম্যাচ রয়েছে আগামী 17 ও 19 মে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে। 2 ম্যাচই হবে বাংলাদেশের স্থানীয় সময় রাত 9টায়। এই সিরিজ থেকেই মূলত আগামী 2026 বিশ্বকাপের জন্য পূর্ণ প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। নতুন অধিনায়ক লিটন কুমার দাসের প্রথম অ্যাসাইনমেন্ট এই সিরিজ, যেখানে তিনি ডেপুটি হিসেবে পাচ্ছেন শেখ মেহেদী হাসানকে। যদিও সহ অধিনায়ক পদে শেখ মেহেদী থাকাটা পূর্ণ মেয়াদের না। দর্শক, এই ছিল আজকের আয়োজনে। GSNewsBD.com এর সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।